হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। জানি যে তোমরা আসলে আজকে প্রথম রোজা রেখেছো, সো একটু টায়ার্ড থাকবা। হ্যাঁ, বাট তোমাদের যেই সময়টা এটাকে একটু কাজে লাগাতে হবে, ইউটিলাইজ করতে হবে। ওকে, সো এবং টায়ার্ড থাকার কথা না, রোজা রাখছো, এখন ইফতার করছো, এখন তো ফুললি একদম মানে ফুয়েল থাকার কথা, তাই না? সো তোমরা সবাই আম, দ্রুত জয়েন হয়ে যাও। আমরা আজকের আলোচনায় চলে যাবো। তো আজকের চ্যাপ্টার কি? আজকে হচ্ছে মার্কেটিং সেকেন্ড পেপারের অধ্যায় 6, পণ্য বন্টন প্রণালী। ওকে, সো পণ্য বন্টন প্রণালী বেসিক্যালি কি জিনিস, এটা তো তোমরা সবাই জানো এবং বুঝো যে বেসিক্যালি আমাদের উৎপাদিত যে পণ্যটা, হ্যাঁ, কিভাবে বন্টিত হয়, মানে কাস্টমারের কাছে কিভাবে পৌঁছায়, এইটাকে ব্যাখ্যা করা হয় এই বন্টন প্রণালীর মধ্যে। লাইক ধরো, আমি আম, রাজশাহীর আম আমি কিভাবে সারা দেশের মানুষ খাচ্ছে, বা ঢাকায় বসে কিভাবে আমি পাচ্ছি, এটা কাদের মাধ্যমে এখানে আসতেছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করাই হচ্ছে যে পণ্য বন্টন প্রণালী নিয়ে আলোচনা করা। ওকে, সো ওভারঅল এই চ্যাপ্টারে এইসব বেসিক জিনিসগুলো আলোচনা করা হবে। ওকে, আচ্ছা, ধরো আমি ওকে, সো পণ্য বন্টন প্রণালী, সো আমরা আলোচনায় চলে যাই, বিকজ আমাদের দ্রুত শেষ করতে হবে। তোমাদের এরপরে শুরু হবে যে তারাবি, তো তারাবির একটা বিষয় আছে, এর মাঝে একটু রেস্ট নেওয়ারও বিষয় আছে। তো আমরা শুরু করি আলোচনা। ওকে, তো তোমরা প্রতিদিন টাইমলি জয়েন করে ফেলবা যেন ইস্যুস না হয়। ওকে, সো পণ্য বন্টন প্রণালী বলতে গেলে আমি যেটা বললাম, তুমি যদি একটু বইয়ের সংজ্ঞাটা দেখো তাহলে আমার কথাটার মিল পাবা। যে বলছে যে পথ ধরে বা মধ্যস্থকারীদের হাত ঘুরে উৎপাদনকারীর নিকট থেকে পণ্য সামগ্রী প্রকৃত ভোগকারী বা শিল্প ব্যবহারকারীর নিকট পৌঁছে তাকে পণ্যের বন্টন প্রণালী বলে। তো তোমার এখানে ধরো সৃজনশীল আসলে ক নাম্বারে আসবে যে পণ্যের বন্টন প্রণালী বলতে কি বুঝো বা কাকে বলে। ওকে, সো পণ্যের বন্টন প্রণালী হচ্ছে কি, যে পথ ধরে বা মধ্যস্থকারীদের হাত ঘুরে উৎপাদনকারীর নিকট থেকে পণ্য সামগ্রী প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীদের নিকট পৌঁছায় তাকেই আমরা কি বলি? পণ্যের বন্টন প্রণালী বলি। ওকে, দেন কামস, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, উৎপাদনকারী। হ্যাঁ, উৎপাদনকারী থেকে একটা প্রোডাক্ট কীভাবে যেতে পারে মানুষজনের কাছে? উৎপাদনকারী থেকে প্রথমে আসতে পারে, প্রোডাক্ট আসতে পারে ডিলারের কাছে। এরপরে ডিলার কি করতে পারে? ডিলার মানে কি, সে হচ্ছে যে কি, যে উৎপাদনকারী তার থেকে ডিলারশিপ নিল যে ভাই আমি আপনার প্রোডাক্টটা আপনি আমাকে দেন, আমি মানুষজনের কাছে এটা বন্টন করে দিব। ওকে, সো ওখানে কম দামে ও প্রোডাক্টটা পেয়ে যায়, বা উৎপাদনকারী থেকে হয়তো বাকিতে প্রোডাক্টটা পেয়ে যায় যে আমি সেল দিয়ে এরপর আপনাকে কি টাকা বুঝাই দিব। সো এটা হচ্ছে কি ডিলারশিপ বেসিক্যালি। এরপরে পাইকার হচ্ছে কি, এই যে যারা একটু মানে তারা অন্যান্য খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে এবং ডিলারদের থেকে বা উৎপাদনকারীদের থেকে তারা একটু বেশি পরিমাণে কেনে। ওকে, দেন হচ্ছে খুচরা ব্যবসায়ী। খুচরা ব্যবসায়ী হচ্ছে কি, সব থেকে ভোক্তাদের কাছাকাছি তারা থাকে। সো আমরা হচ্ছে কি এই ভোক্তা, তাই না? আমরা যারা ব্যবহারকারী, সো তারা হচ্ছে কি ভোক্তা। সো তোমার একটা এমসিকিউ আসতে পারে যে ভোক্তাদের কাছাকাছি, সব থেকে কাছাকাছি কারা থাকে? খুচরা ব্যবসায়ীরা। বা কাদের সাথে ভোক্তার সব থেকে সরাসরি সম্পর্ক? খুচরা ব্যবসায়ীর সাথে। কারণ ভোক্তারা কখনো সাধারণত পাইকারি ব্যবসায়ীর কাছে যায় না বা ডিলারের কাছে যায় না, ভোক্তারা সাধারণত কি খুচরা ব্যবসায়ীদের কাছ থেকেই পণ্য কিনে থাকে। ওকে, বলতেছে আজকে আর ক্লাস হবে না? ভাই আজকে তো আর ক্লাস হবে না। অ্যান্ড তোমাদের তো রুটিন প্রকাশ করা হয়েছে, রুটিন কেন দেখো না? গ্রুপে তো পোস্ট করা হয়েছে। ওকে, আচ্ছা, এবার দেখো যে আমরা পণ্য বন্টন প্রণালীকে আসলে কয়টা ভাগে ভাগ করতে পারি। সো এখানে কি বলতেছে যে পণ্য বন্টন প্রণালীকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ভোগ্য পণ্যের বন্টন প্রণালী, দুই হচ্ছে শিল্প পণ্যের বন্টন প্রণালী। ওকে, ভোগ্য পণ্যের বন্টন প্রণালীটা কি জিনিস ভাইয়া? ভোগ্য পণ্য হচ্ছে কি, আমরা যারা সাধারণ কাস্টমার, যারা পণ্য কিনি নিজের ব্যবহার করার জন্য, খেয়ে ফেলার জন্য, হ্যাঁ, সেটাকে আমরা বলতেছি ভোগ্য পণ্য। আর শিল্প পণ্যের বন্টন প্রণালী বলতে যারা পণ্য কেনে ওইটা দিয়ে আবার পণ্য তৈরি করবে বা ব্যবসা করবে, এই উদ্দেশ্যে তারা হচ্ছে কি শিল্প পণ্যের বন্টন প্রণালীর অন্তর্ভুক্ত। ওকে, ক্লিয়ার? ওকে, মানে যারা পুনরায় বিক্রি করবে বা পুনরায় উৎপাদন করবে, মানে ওভারঅল ব্যবসা বা মুনাফা করার উদ্দেশ্যে যারা কেনে তাদেরকে আমরা শিল্প পণ্য বন্টন প্রণালীর মধ্যে ইনক্লুড করি। আর যারা আমার মতো তোমার মতো যারা পণ্য কিনি, খাও দাও ঘুমাও, হ্যাঁ, খাওয়ার জন্য, বিক্রি করার জন্য না, বা নিজের ফ্যামিলির জন্য ইউজ করার জন্য, সেটাকে আমরা ভোগ্য পণ্য বলতেছি। ওকে,
আচ্ছা, সো ভোগ্যপণ্যের বন্টন প্রণালীর এখন প্রকারভেদগুলো দেখবো, বা আমরা এটা কি কি ভাগে ভাগ করতে পারি সেটা একটু দেখবো। এক ভোগ্যপণ্যের বন্টন প্রণালী হচ্ছে যে সকল পণ্য পুনঃ প্রক্রিয়াজাত ছাড়াই ভোগ করা যায় তাকে ভোগ্যপণ্য বলে। এটা তো সবাই জানো। এক্ষেত্রে পণ্যের ক্ষেত্রে কিছু পদ্ধতি ব্যবহার করা হয়, যেটাকে আমরা বলছি সরাসরি বিপণন, হ্যাঁ, বা শূন্য স্তর বৈশিষ্ট্য বন্টন প্রণালী। ওকে, সরাসরি বা শূন্য স্থান। শূন্য স্তর বলতে কি বোঝায়, যে বেসিক্যালি যে যখন ধরো এটা হচ্ছে কি উৎপাদনকারী, হ্যাঁ, আর এইটা হচ্ছে কি ভোক্তা, যখন এই দুইয়ের মাঝে কোনো মিডলম্যান থাকবে না, মানে এখানে আর কেউ থাকবে না, ভোক্তা সরাসরি উৎপাদক থেকে কিনবে, তখন আমরা এটাকে বলি কি শূন্য স্তর বন্টন প্রণালী। এগুলো বিস্তারিত দেখবো যদিও। এরপর আমি বলছি খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বন্টন বা এটাকে এক স্তর বন্টনও বলে। ওকে, তো এক স্তর মানে তো বুঝতে পারতেছো যে ধরো এটা উৎপাদনকারী, এইটা হচ্ছে কি ভোক্তা। হ্যাঁ, এক স্তর মানে কি যে মাঝখানে একজন থাকবে। হ্যাঁ, তো এই একজনটা কে থাকবে? যদি এক স্তর হয় তাহলে উৎপাদনকারী কি করবে, এই খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্য পাঠাবে, আর ভোক্তারা খুচরা ব্যবসায়ীদের থেকে কিনবে। তার মানে কি উৎপাদনকারী আর ভোক্তার মাঝে শুধু একজন থাকবে। কি ভাই? শুধুমাত্র একজন থাকবে। এরপর আসো পাইকার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বন্টন, বা এটাকে আমরা দুই স্তর বা দ্বি-স্তর বৈশিষ্ট্য বন্টনও বলি। দুই স্তর মানে বুঝতে পারতেছো যে মাঝখানে দুজন থাকবে, ধরো এটা উৎপাদনকারী আর এইটা ভোক্তা, হ্যাঁ, আর এর মাঝখানে কয়জন থাকবে ভাই? এর মাঝখানে দুইজন থাকবে। কয়জন? দুইজন। এই দুজনটা কারা? এই দুজনটা কারা? সাধারণত কি হয়, এই যে দুই স্তরে উৎপাদনকারী কি করে, সাধারণত এই পাইকারদের কাছে পণ্য দেয়। হ্যাঁ, এই পাইকাররা কাদের কাছে বিক্রি করে? খুচরাদের কাছে বিক্রি করে, খুচরা ব্যবসায়ীদের কাছে। আর ভোক্তারা এই খুচরা ব্যবসায়ীদের থেকে কিনে। তাহলে বুঝতে পারছো, দ্বি-স্তর মানে এই ভোক্তার উৎপাদনকারীর মাঝে দুজন থাকবে। এই দুজন কে কে? পাইকারি ব্যবসায়ী এবং খুচরা ব্যবসায়ী। ওকে, ক্লিয়ার? আর এক স্তর মানে উৎপাদনকারী আর ভোক্তার মাঝে শুধু একজন থাকবে, সেটা হচ্ছে খুচরা ব্যবসায়ী। আর শূন্য স্তর মানে ভোক্তা এবং উৎপাদনকারী সরাসরি সংযোগ থাকবে। সেখান থেকে এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, এমসিকিউ আসতে পারে যে কোন বন্টন প্রণালীতে উৎপাদনকারী ও ভোক্তার সরাসরি সংযোগ থাকে। ক্লিয়ার? ওকে, আচ্ছা। আচ্ছা বলো তো, তোমাদের কলেজ কি বন্ধ দিয়েছে? মানে অনেকে তোমরা যারা কলেজের আসো আর কি, ক্লাস করতেছো, আর যাদের তো পরীক্ষা শেষ বা টেস্ট পরীক্ষা দিছো বা বন্ধ, তাদের তো আছে। 26-এর হলে তো তোমাদের বন্ধই, আর 27-এর থাকলে তো তোমাদের হচ্ছে কি কলেজ খোলা বন্ধের একটা হিসাব আছে। আচ্ছা, ওকে। এরপরে দেখো এজেন্সি বা ডিলারের মাধ্যমে বন্টন। সো এখানে কি হয়, যে উৎপাদনকারী ডিলার বা এজেন্সির মাঝে কি করে প্রোডাক্টগুলো দেয়, এরপরে ওরা অন্যান্য যেই কি বলে মেনটেন করে প্যাটার্নগুলো, লাইক ওরা পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী সহ অন্যান্যদের কাছে প্রোডাক্টগুলো দেয়। হ্যাঁ, এগেইন ডিলার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে, মানে ডিলারের কাছে দিবে, ডিলার খুচরা ব্যবসায়ীদের কাছে দিবে। ওকে, সো আমরা এগুলো একটু ইন ডিটেলসে দেখবো। ওকে, ওকে, সরাসরি বিপণন বা শূন্য স্তর বিপণন। ওকে, এটা একটু টার্মটা মনে রাখবা, সাধারণত এখান থেকে আসে। ওকে, শ্যাম রায় বলছে ভাইয়া বন্ধ দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, তোমরা যারা, ওকে, বন্ধ দিয়েছে, ওকে ফাইন, বন্ধ দিলে তো ভালো। আচ্ছা, হ্যাঁ, এরপরে দেখো যে কোনো মধ্যস্থ ব্যবসায়ী সাহায্য ছাড়াই উৎপাদনকারী যদি সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রি করে, তাহলে আমরা এটাকে কি বলতেছি? সরাসরি বিপণন বা শূন্য স্তর বিপণন বা বন্টন প্রণালী বলতেছি। ওকে, লাইক এখানে এক্সাম্পল দিছে, কৃষক তার জমিতে উৎপাদিত সবজি যদি বাজারে নিজে গিয়ে যদি বিক্রি করে, হ্যাঁ, যদি নিজে গিয়ে বিক্রি করে, তাহলে কি হবে? এটা এক ধরনের শূন্য স্তর বন্টন প্রণালী হবে। যেমন বাটাসু, সাধনা ঔষধালয়, বনফুল মিষ্টান্ন ইত্যাদি প্রতিষ্ঠান এ ধরনের বন্টন প্রণালী ব্যবহার করে থাকে। লাইক বাটা কি করে? বাটা নিজেদের পণ্য নিজেরা উৎপাদন করে, এরপর নিজস্ব শোরুমের মাধ্যমে তারা কি করে? প্রোডাক্ট সেল করে। দ্যাট মিনস
নিজে উৎপাদনকারী নিজেই বিক্রেতা, দ্যাট মিনস এখানে অন্য কাউকে দিয়ে করাইতেছে না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি শূন্য স্তর বা সরাসরি বিপণন। ক্লিয়ার? মানে সো যারাই কি করবে, নিজেরাই পণ্য উৎপাদন করবে এবং বিক্রি করবে নিজেরাই, তখন এটাকে আমরা সরাসরি বিপণন বলবো। এরপরে দেখো খুচরা ব্যবসায়ের মাধ্যমে বিপণন বা এক স্তর বিশিষ্ট বিপণন। তো এখানে দেখো বলছে পণ্য বন্টনে মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে শুধুমাত্র খুচরা ব্যবসায়ী সাহায্য নেওয়া হলে তাকে খুচরা ব্যবসায়ের মাধ্যমে বন্টন বলে বা এক স্তর বন্টন বলে। ক্লিয়ার? তো এখানে দেখো এক্ষেত্রে খুচরা ব্যবসায়ীর নিকট পণ্য বিক্রয় করে এবং খুচরা ব্যবসায়ী কি করে, ভোক্তাদের কাছে বিক্রি করে। যেমন আমাদের দেশে কনফেকশনারি সামগ্রীর ক্ষেত্রে এই ধরনের বন্টন প্রণালী ব্যবহার করা হয়ে থাকে। কেমন, আমি জাস্ট একটা সিম্পল হিসেবে বলি যে তুমি দেখবে কনফেকশনের দোকানগুলো আছে না, ওখানে দেখবা বার্গার, পিৎজা, স্যান্ডউইচ এগুলো পাও, এগুলো কি ওই দোকান তৈরি করে না, কি করে বিভিন্ন ছোট ছোট ফ্যাক্টরি বা প্রতিষ্ঠান আছে যারা এগুলো উৎপাদন করে। ওরা উৎপাদন করে কি করে, এই যে লোকাল যে কনফেকশনের দোকানগুলো আছে, হ্যাঁ, ওগুলাতে গিয়ে কি করে এই বার্গার বা স্যান্ডউইচগুলো দিয়ে আসে, ওরা কাস্টমারের কাছে বিক্রি করে। দ্যাট মিনস কি উৎপাদনকারী গিয়ে কি করতেছে, যে রিটেলার, হ্যাঁ, তার কাছে দিয়ে আসতেছে, সে সরাসরি কাস্টমারের কাছে বিক্রি করে দিতেছে। দ্যাট মিনস এখানে কি এক স্তর বিশিষ্ট বন্টন প্রণালী ইউজ করা হইতেছে। ওকে, আই গেস ইউ গট ইট। ওকে, সো এখানে এটা দেখাইছে উৎপাদনকারী, খুচরা ভোক্তা। ওকে, সো এটা মনে রাখবা, লাইক তোমার এখানে সৃজনশীল এইভাবেই আসতে পারে যে একটা সিনারিও দিবে, জনাব করিম মিয়া এমন একটা ব্যবসা শুরু করতেছে যেটাতে কি করে, সে XYZ কোম্পানি থেকে সরাসরি পণ্য এনে কাস্টমারের কাছে বিক্রি করে, তাহলে এটা কোন ধরনের বন্টন প্রণালী হইতেছে। ওকে, সো এই টাইপের সিনারিও দিয়ে কোয়েশ্চেন করবে। অথবা এমসিকিউর ক্ষেত্রে বলতে পারে নিচের কোনটা হচ্ছে কি এক স্তর বন্টনকে রিপ্রেজেন্ট করে, ধর উৎপাদনকারী খুচরা ভোক্তা এইভাবে দিবে, অথবা উৎপাদনকারী পাইকার খুচরা ভোক্তা এইভাবে, মানে বিভিন্ন অপশন দিবে। ওকে, আই থিঙ্ক ইউ গট ইট। ওকে, এবার আসো পাইকার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বন্টন বা দ্বি স্তর বা দুই স্তর বিশিষ্ট বন্টন প্রণালী। ওকে, ক্লিয়ার? দেখো তাহলে ভাই এখানে তো সিম্পল কথা ভাই। হ্যাঁ, দেখো উৎপাদনকারী যদি তার উৎপাদিত পণ্য কি করে, পাইকারের নিকট বিক্রি করে, হ্যাঁ, এবং পাইকার থেকে খুচরা ব্যবসায়ীর নিকট যায় ওই পণ্যটা, এরপরে ভোক্তা যদি কি করে ওই খুচরা থেকে পণ্যটা কিনে, জাস্ট তোমার সংজ্ঞা না পড়লেও তুমি বুঝবা, উৎপাদনকারী থেকে কার কাছে আসবে, পাইকার, পাইকার থেকে খুচরা, খুচরা থেকে ভোক্তা, এটাই আর কি। তো যে সকল পণ্যের ভোক্তারা সারা দেশে বিস্তৃত থাকে সাধারণত সেখানে এই ধরনের পণ্য বন্টন প্রণালী ব্যবহার হয়। সাধারণত খাতা, কলম, মুদি ও মণিহারি দোকানের পণ্যের ক্ষেত্রে এগুলা ব্যবহার, মানে লাইক ধরো একটা পণ্যের সারা দেশে ক্রেতা, হ্যাঁ, যে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা কি একটা ধরো কমন প্রোডাক্ট, মানুষজন এটা কিনতেছে, সো কি করবে, এটা তো এখন ওই ব্যবসা প্রতিষ্ঠান নিজেই সব হয়তো তার শোরুম খোলার সক্ষমতা নাই বা সব প্রফিটেবল না তার জন্য, সে করবে বিভিন্ন এলাকায় যে দোকানদার আছে, হ্যাঁ, সে পাইকারি কারো কাছে বিক্রি করবে, ওখান থেকে কি করবে এই খুচরা ব্যবসায়ীদের কাছে ওই পাইকার বিক্রি করবে, এভাবে হচ্ছে মানুষের কাছে ছড়া যাবে। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছো। তো এটা আসলে না, এটা তেমন জটিল কোনো কিছু না, এই চ্যাপ্টার থেকে খুব জটিল প্রশ্ন আসে না, ঘুরে ফিরে এই বেসিক জিনিসগুলো আসে, এক স্তর বিশিষ্ট, দ্বি স্তর বিশিষ্ট বা তিন স্তর বিশিষ্ট, এগুলা কি, হ্যাঁ, এর বাহিরে খুব বেশি আসে না। সো এই চ্যাপ্টারটা খুব বেশি ইম্পর্টেন্টও না, আবার খুব বেশি জটিলও না। সো তুমি একবার বা দুইবার পড়লে তোমার কোশ্চেন আসলে তুমি পারবা। ওকে, আচ্ছা, এজেন্সি বা ডিলারের মাধ্যমে বন্টন। সো এজেন্সি বা ডিলারের মাধ্যমে বন্টন কি, দেখো তো এখানে কি লিখছে, দেখো বলছে কি যে উৎপাদনকারী দেশের বিভিন্ন স্থানে পরিবেশক, হ্যাঁ, বা এজেন্ট নিয়োগ করে তাদের মাধ্যমে সরাসরি ভোক্তাদের নিকট পণ্য বিক্রয় করতে পারে। এতে বাজারের উপর উৎপাদনকারীর নিয়ন্ত্রণ বজায় থাকে এবং নিজস্ব বিক্রয় কেন্দ্র খোলার বা লোক নিয়োগের ঝামেলা থেকেও উৎপাদনকারী রক্ষা পায়। হ্যাঁ, মানে এখানে কি হবে, প্রতিনিধি নিয়োগ করবে, লাইক দেখবা যে একটা রমরমা বাজারের ওখানে কোনো একজন বড় ব্যবসায়ী, মানে প্রভাবশালী ব্যবসায়ীর সাথে ধরো কি ডিল করা হয়েছে যে এই এই মার্কেটে যা আছে ওগুলো তুমি সাপ্লাই দিও আমার পণ্য, ঠিক আছে। সো কাস্টমাররা মানে ব্যবসায়ী কাস্টমার যারা, তারা তার থেকে পণ্যগুলো নেয়। তো ডিলারশিপ তো বুঝোই যারা, লাইক এই দেখবা বার্জার বা অন্যান্য ওয়ালটন পণ্যের ডিলারশিপ, মানে কি যে এই পুরা এলাকার এই অঞ্চলে যত ওয়ালটনের পণ্য যত দোকানগুলোতে যাবে সব কি যাবে ওই ডিলারের মাধ্যমে, ওর কাছ থেকে যাবে, তাই না। সো এটাই তো ডিলারশিপের বেসিক জিনিসটা। সো এটা আর কি মানে এক ধরনের প্রতিনিধিত্ব নেওয়া। সেখানে বলছে কি
এখানে ওই পরিবেশকের সাথে চুক্তি হবে আর কি, তার সাথে নানা রকমের চুক্তি, মানে বেনিফিশিয়াল মিউচুয়াল বেনিফিটের ভিত্তিতে চুক্তি হবে। এরপরে তার কাছে হচ্ছে কি পণ্য পাঠাবে, এবং ওই এলাকার যত এই পণ্যের খরিদ্দার ব্যবসায়ী আছে তারা তার থেকে পণ্যটা নিবে। ওকে, তো দেখো ইলেকট্রনিক সামগ্রী, ওই যে একটু আগে বললাম না ওয়ালটন, হ্যাঁ, ইলেকট্রনিক সামগ্রী, সিরামিক সামগ্রীর ক্ষেত্রে এরূপ বন্টন প্রণালী বেশি ব্যবহার করা হয়ে থাকে। এজেন্টগণ বিক্রয় মূল্যের উপর কমিশন পায়, হ্যাঁ, অন্যদিকে ডিলারগণ পাইকারি মূল্যে উৎপাদক থেকে পণ্য সামগ্রী পেয়ে থাকে। ওকে, এজেন্টরা কি করবে, যে কমিশন পাবে, লাইক ধরো সে যে একটা পণ্য বিক্রি করে দেয়, বললো যে 5% কমিশন, 10% কমিশন, মানে যা বিক্রি হবে ওর থেকে 5% সে একটা পাবে। আর ডিলারগণ কি পায়, ডিলাররা হচ্ছে ধরো সে কি করবে, পাইকারি দামে পণ্য কিনে, হ্যাঁ, ধরো সে একটা পণ্য যেটা সিঙ্গেলি ধরো এটা 500 টাকা বিক্রি হতো, সে হয়তো ধরো যে 400 টাকায় কিনে ফেলছে, হ্যাঁ, এরকম আর কি। ওকে, তো এখানে দেখো কি হবে, এখানে বন্টনটা হবে উৎপাদনকারী, প্রতিনিধি অথবা ডিলার আর কি, যে কোনো কেউ, এরপরে ভোক্তার কাছে সরাসরি পণ্যটা বিক্রি হবে। ওকে, এবার দেখো ডিলার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বন্টন। এখানে দেখো অনেক সময় উৎপাদকরা ফরমাইশ অনুযায়ী তাদের উৎপাদিত পণ্য ডিলারদের নিকট পাঠায়, এবং ডিলারের নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে ঘুরে ঘুরে খুচরা ব্যবসায়ীদের নিকট তা সরবরাহ করে, সেখান থেকে ভোক্তারা পণ্য সংগ্রহ করে, যেমন কোমল পানীয়, যেমন কোকাকোলা, আরসি, প্রসাধনী ইত্যাদি সামগ্রী এইভাবে বন্টন হয়। কি হয়, যে এখানে দোকানদাররা কি করে, মানে যে উৎপাদনকারী সে উৎপাদন করে তার ডিলারের কাছে পৌঁছায় দেয়, এরপরে ডিলার তার নিজস্ব গাড়ি দিয়া বিভিন্ন দোকানে দোকানে গিয়ে প্রোডাক্ট সাপ্লাই দিয়ে আসে। হ্যাঁ, ওই যে দেখবা কোক টোক আরসির দোকান টোকান যদি তোমরা খেয়াল করে থাকো, এভাবে দিয়ে আসে। ওকে, সো এখানেও এই সিকোয়েন্সটা মনে রাখবা, উৎপাদনকারীর ডিলার, খুচরা ব্যবসা, ভোক্তা, মানে এটা এমনি বুঝবা, মানে এখানে খুব জটিল কিছু নাই আর কি, বুঝছো, পড়ানোর মতো। এবার আসলে শিল্পপণ্য, এতক্ষণ আমরা যেটা দেখলাম এটা হচ্ছে ভোগ্যপণ্যের, এবার সেম জিনিসগুলা কিভাবে আমার শিল্পপণ্যে বাস্তবায়িত হয় এটাও আমরা দেখব। ওকে, দেখো শিল্পপণ্য বলতেছে কি, যে সকল পণ্য চূড়ান্ত ভোগে ব্যবহৃত না হয়ে ভোগ্যপণ্য উৎপাদনের জন্য ব্যবহৃত হয় তাকে শিল্পপণ্য বলে, যেমন কাঁচামাল, আধা প্রস্তুত পণ্য, যন্ত্রপাতি, সহায়ক বিভিন্ন যন্ত্রপাতি ইত্যাদি ইত্যাদি। সো আমার শিল্পপণ্য বন্টনের ক্ষেত্রে কি কি পদ্ধতি ব্যবহার হয়, সরাসরি বন্টন, মানে বুঝতেই পারছো এখানেও কি হবে, উৎপাদনকারী আর শিল্প ক্রেতা, হ্যাঁ, এখানে তো ক্রেতাকে শিল্প ক্রেতা, এখানে আর ভোক্তারা ক্রেতা না, মানে আমাদের মতো যেরকম জনগণ ছিল এরকম না, এটা হচ্ছে ব্যবসায়ী ক্রেতা, এর হচ্ছে কি ব্যবসায়ী ক্রেতা। ওকে, ব্যবসায়ী ক্রেতা কি করবে, উৎপাদনকারী থেকে সরাসরি কিনবে, এরপর এজেন্টের মাধ্যমে, মানে উৎপাদনকারী মাঝখানে এজেন্ট, এরপরে হচ্ছে কি ব্যবসায়ী ক্রেতা, ডিলারের মাধ্যমে সেম, মানে ওখানে যে প্যাটার্নগুলো ভোগ্যপণ্যতে যে প্যাটার্ন এখানে মোটামুটি সব সেম, হ্যাঁ, এজেন্ট বা ডিলার ও বিতরণকারীদের মাধ্যমে বন্টন। জাস্ট আমরা একটু যদি ডেফিনেশনগুলো দেখি বিস্তারিত, তাহলে তুমি বুঝতে পারবা। এই দেখো, উৎপাদনকারী সরাসরি শিল্পপণ্যের ক্রেতাকে যদি পণ্য সরবরাহ করে তাকে সরাসরি বন্টন বলে। ওকে, এখানে বলছে ক্রেতা প্রতিষ্ঠান, যেমন কি জাহাজ, উড়োজাহাজ, ভারী মেশিনারি ইত্যাদি ফরমাইশের মাধ্যমে সরাসরি উৎপাদকের কি উৎপাদকের নিকট থেকে সংগ্রহ করে, এতে পরবর্তীতে খুচরা যন্ত্র হিসেবে সরবরাহ সহজে পাওয়া যায়, মানে ভারী ভারী যন্ত্রপাতি বা ভারী অনেক দামি মেশিনারি যেগুলো, লাইক ধরো এই যে বাংলাদেশ কি ওই রাফায়েল কিনতে চাইছে, বা হচ্ছে পাকিস্তান থেকে কি জানি বিমান কিনতে চাইছে, হ্যাঁ, চীন থেকে, সো এটা কি হবে, এটা ধরো যে বাংলাদেশ ওদেরকে অর্ডার দিবে, হ্যাঁ, এরপরে কি হবে, এরপরে ওখান থেকে তারা সরাসরি পাই যাবে এগুলো ভারী যন্ত্রপাতি টাইপের জিনিস। তো এটা রিলেটেড যে প্রোডাক্টগুলো লাগবে, ধরো এটা চালাইতে গেলে কোনো দক্ষতা লাগতে পারে বা পার্টস লাগতে পারে, তো এটা কি হবে, এটা হচ্ছে কি আবার কি হবে, ওদের থেকে আমরা পাবো। এখন যেহেতু বাংলাদেশ কিন্তু বেসিক্যালি আবার এটা থেকে বিজনেস করার উদ্দেশ্যে কিনতেছে না, সো বাংলাদেশ ওই পার্সপেক্টিভ থেকে ব্যবসায়ী না, ব্যবসায়ীর কথা যদি বলি আমরা পাকিস্তান এবং চায়নার সাথে যদি তুলনা করি, চাইনিজ প্লেন পাকিস্তান বিক্রি করতেছে, হ্যাঁ, ওই ক্ষেত্রে কি হবে, ওরা পাকিস্তান থেকে কিনতেছে কিনা আমাদের কাছে বিক্রি করতেছে। ওকে, এই টাইপের জিনিস আর কি। আচ্ছা, সো আই গেস এটা বুঝতে পারছো। এরপরে এজেন্টের মাধ্যমে বন্টন, এজেন্ট বা প্রতিনিধি তুমি যাই বলো, উৎপাদনকারী প্রতিষ্ঠান অনেক সময় এজেন্ট নিয়োগ করে তাদের নিকট পণ্য পাঠায় বা তাদের ফরমাইশ অনুযায়ী পণ্য সরবরাহ করে, এই ক্ষেত্রে পণ্য বিক্রয় না হওয়া পর্যন্ত উৎপাদকই পণ্যের মালিক হিসেবে গণ্য হয়। তাহলে এজেন্টের ভিতরে একটা জিনিস কি, এজেন্ট কি পণ্যের মালিকানা নেয় না,
কি নেয় না? পণ্যের মালিকানা নেয় না। সে কি করে? সে হচ্ছে একটা মাধ্যম হিসেবে কাজ করে, যে লাইক ক্রেতা এবং বিক্রেতার মাঝে দুইজনের মাঝে নেগোসিয়েশন করে, এরপরে মিললে এরপর হস্তান্তর হয়। তাহলে এই মিলার আগ পর্যন্ত বা বিক্রি হওয়ার আগ পর্যন্ত পণ্যের মালিকানা কিন্তু যে উৎপাদক সেই থাকে। ওকে, ক্লিয়ার? তাহলে এটাই দেখো, এখানে বলছে কি পণ্য বিক্রয় না হওয়া পর্যন্ত উৎপাদকই পণ্যের মালিক থাকে। হ্যাঁ, এজেন্ট নিজস্ব উদ্যোগে কাউন্টার খুলে মুখ্য ব্যক্তির পণ্য বিক্রয় করে। মোটর গাড়ি, সেচ পাম্প, বিভিন্ন মেশিনারিজ আমাদের সেভাবে বাজারজাত হতে দেখা যায়। লাইক বুঝতে পারছো যে ধরো ওয়ালটনের ফ্রিজ, সাপোজ তুমি হচ্ছে কি করছো, তুমি এজেন্ট হিসেবে কাজ করতেছো, ভাই তুমি আমার দোকানে হচ্ছে কি 100টা তোমার ফ্রিজ রাখা যাও। হ্যাঁ, তো ফ্রিজ বিক্রি হলে তুমি এটার উপর টাকা আমাকে দিও, কমিশন দিও। আর যদি ফ্রিজ বিক্রি না হয় এগুলো কিন্তু তুমি নিয়ে যাবে। পণ্যগুলো কি তাহলে ওয়ালটনের নামেই থাকতেছে, জাস্ট আমি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেছি। ওকে, এখানে এক্সাম্পলগুলো খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে যে ধরো মোটর গাড়ি, সেচ পাম্প, হ্যাঁ, এগুলা কোন ধরনের বন্টন প্রণালী ফলো করে। ওকে, সো এই টাইপের জিনিসগুলো একটু মাথায় রাখবে। এরপরে দেখো ডিলারের মাধ্যমে বন্টন। শিল্প পণ্যের উৎপাদকগণ দেশ বিদেশে বিভিন্ন স্থানে পরিবেশক নিয়োগ করে। এ ধরনের পরিবেশক নিজস্ব বিক্রয় কেন্দ্র খুলে সেখানে সরাসরি শিল্প পণ্যের ক্রেতাদের নিকট পণ্য বিক্রি করে। এক্ষেত্রে উৎপাদক থেকে ডিলারগণ পাইকারি মূল্যে বা অধিক কমিশনে পণ্য পায়। এজেন্ট থেকে এর পার্থক্যটা কি তাইলে? এজেন্ট মালিকানা নেয় না, কিন্তু ডিলারশিপ মালিকানা নেয়। মানে কি, এজেন্ট টাকা খরচ করে না আগেই, সে টাকা বা কিনে না, কিন্তু ডিলার কি করে? ডিলার কিনা ফেলে। মানে আমি তোমার ধরো উৎপাদনকারী থেকে আমি মনে করো যে 100টা ফ্রিজ কিনলাম, যে ফ্রিজগুলা সিঙ্গেলি ধরো যে আমি কি 1 লাখ করে বিক্রি করতে পারবো, আমি তার থেকে ধরো যে 90,000 দিয়ে কিনা ফেললাম। এটা হচ্ছে কি আমার ডিলারশিপ। আর এজেন্ট কি করবে? বলবো যে ভাই তুমি ফ্রিজ রাখা যাও, হ্যাঁ, বিক্রি হইলে আমি তোমরা টাকা দিব, আর বিক্রি না হইলে তোমার পণ্য তোমার, ওর ওই রকম টাকা খরচ হয় না। আর যদি বিক্রি হয় তাহলে ওখান থেকে একটা সে পার্সেন্টেজ পাবে, কমিশন পাবে। ওকে, দ্যাটস ইট। তো এখানে দেখো এটাই বলছে, এজেন্ট থেকে ভিন্নতা হলো এজেন্ট কখনোই পণ্যের মালিক হয় না এবং বিক্রয় হলেই শুধুমাত্র নিজস্ব পাওনা কেটে রেখে বাকি টাকা প্রদান করে। তবে ডিলারগণ পণ্য ক্রয়ের সময় পুরো টাকা অংশবিশেষ প্রদান করতে হয়। ক্রয়ের পর সে পণ্যের মালিকানা হয়। দ্যাট মিনস মালিকানা ডিলারশিপে পণ্যের মালিকানা পায় আর এজেন্টে পায় না। দ্যাটস দ্য ডিফারেন্স। এজেন্ট বা ডিলার ও বিতরণকারীদের মাধ্যমে বন্টন। হ্যাঁ, তো দেখো কম মূল্যের শিল্প পণ্যের ক্ষেত্রে উৎপাদক এজেন্ট বা ডিলারদের নিকট পণ্য সরবরাহ করে। ডিস্ট্রিবিউটর ব্যক্তি বা প্রতিষ্ঠান বিভিন্ন শিল্প ইউনিট থেকে ফরমাইশ সংগ্রহ করে, হ্যাঁ, এজেন্ট বা ডিলারদের নিকট থেকে পণ্য সংগ্রহ করে তা সরবরাহ করে থাকে। অনেক সময় ইউরোপ ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান স্থায়ী দোকান খুলে সেখানেও পণ্য বিক্রয় করে। লাইক এখানে বলতেছে কি ডিস্ট্রিবিউটর বিষয়টা হচ্ছে কি, এরা বেসিক্যালি ড্রপ শিপার হিসেবে কাজ করে। মানে ধরো এরা আরেকটা মধ্যস্থতা কারবারি। এরা কি করে? এরা ধরো বিভিন্ন কাস্টমার, মানে কোম্পানি, এখানে কাস্টমার বলতে কি ব্যবসায়ী, বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ থেকে বা কোম্পানি থেকে অর্ডার নেয়। অর্ডার নিয়ে তারা কি করে? তারা এই ডিলারদের থেকে পণ্যটা নেয়, নিয়ে এই ক্রেতাদেরকে দেয়। বুঝতে পারছো? জাস্ট এখানে একজন সে ধরো এরকম হইতে পারে যে তার যে প্রোডাক্ট দরকার সে জানে না এই প্রোডাক্ট সম্বন্ধে, তার খুব বেশি একটা আইডিয়া না, বা সে সোর্স পাইতেছে না। তো এই ডিস্ট্রিবিউটর কি সোর্স হিসেবে কাজ করে। সে বলে যে আমি তোমাকে আইনা দিতেছি, পরে ওই এজেন্ট বা ডিলারদের থেকে নেয়। ওকে, আচ্ছা, পণ্য বন্টন প্রণালীর কার্যাবলী। সো পণ্য বন্টন প্রণালীর কার্যাবলী কী কী করবে ভাই? পণ্য বন্টন প্রণালীতে অবভিয়াসলি প্রথমে তথ্য সরবরাহ করবে, প্রচারণা করবে, প্রসারমূলক কাজ করবে, যোগাযোগ স্থাপন করবে, হ্যাঁ, কোথায় কি লাগবে বিভিন্ন পক্ষের মাঝে, তারপরে সমঝোতা, সামঞ্জস্য বিধান, হ্যাঁ, বস্তুগত বন্টন, মানে জিনিসপাতি তো আসলে অ্যাকচুয়ালি কাজ করা লাগবে, শুধু প্ল্যানিং করলে হবে না, তথ্য দিলে হবে না। অর্থ সংস্থানের কাজ করে, টাকা পয়সা জোগাড় করে, এরপরে ঝুঁকি গ্রহণ করে, যে পণ্যটা ঠিকঠাকভাবে যাওয়ার দায়িত্বটা নেয়। যদি নষ্ট হয় তাহলে তারা অনেক সময় কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দিয়ে থাকে। ওকে, তো এটা খুব বেশি যে ইম্পর্টেন্ট এমন না, বাট যাই না রাখবা আর কি। ধরো এই সংক্রান্ত সৃজনশীল লিখলে তুমি কিছু কাজের কথা লিখে দিলে ভালো। এবার সব বন্টনের গুরুত্ব, কেন আসলে বন্টন দরকার। প্রথম গুরুত্বটা কি? উৎপাদক ও ভোক্তার মাঝে সংযোগ স্থাপন।
অবভিয়াসলি বন্টন না থাকতো তাহলে উৎপাদক ও ভোক্তা হয়তো দেখা করাটা কঠিন হয়ে যেত, সব পণ্য সবাই কিনতে পারতো না। এরপরে কি প্রয়োজনীয় পণ্য সরবরাহ হয় সুন্দরভাবে, সবার কাছে পৌঁছায় যায়, হ্যাঁ, আর্থিক সহায়তা হয়, সব পক্ষে বেনিফিটেড হয়। এরপরে বিস্তৃতি বন্টন, মানে বন্টন প্রণালী আরও বড় হয় মানুষজনের কাছে। এই যে বিভিন্ন, মানে ধরো রাজশাহীর আম বিভিন্ন জায়গায় পৌঁছা যাচ্ছে, ঢাকার একটা প্রোডাক্ট বিভিন্ন জায়গায় পৌঁছা যাচ্ছে, বিস্তৃত হচ্ছে। চাহিদা ও যোগানের সমতা বিধান, হ্যাঁ, যেই জিনিসটার প্রয়োজনীয়তা সৃষ্টি হয় সেটা পূরণ করা হয়। দ্রুত বন্টন হয়, এই বন্টন ব্যবস্থা থাকার কারণে। উপযোগ সৃষ্টি কি হয়, উপযোগটা কি ধরনের, এই যে আমাদের এটা স্থানগত উপযোগ হয়। স্থানগত উপযোগ মানে বুঝছো তো, যে এক জায়গার পণ্য আরেক জায়গায় বসে ব্যবহার করার সুযোগ। এরপরে খরচ কমে, লাইক কি হতো, এখন আমার ধরো একজনের কি ফ্রিজ লাগবে, এখন ফ্রিজ শুধু ধরো ঢাকাতেই পাওয়া যায়, এখন ওই ব্যক্তি ধরো থাকে হচ্ছে কি ওই টেকনাফে, সে এখন টেকনাফ থেকে ঢাকা আইসা এরপর ফ্রিজ নিয়ে যাবে, তার তো আরও এক্সট্রা 10,000 খরচ এমনিই বাইরে যাবে। এখন বিক্রেতা মানে ব্যবসায়ী যদি তার টেকনাফে যদি একটা শোরুম রাখে, ওখানে তারা তাদের নিজ দায়িত্বে পণ্য নিয়ে যায়, তাহলে তার কষ্টও কমলো, খরচও কমলো, তাই নয় কি? এরপরে দেখো সম্পূরক পণ্য সরবরাহ, এরপরে ঝুঁকি গ্রহণ, বিভিন্ন ধরনের ঝুঁকি, ক্রেতানুসন্ধান, মানে ওই যে বিভিন্ন এজেন্ট ডিলার এরা কি করে, ক্রেতা খুঁজে বাইর করে যে কার কি প্রোডাক্ট লাগবে এটা আমি জানি, এরপরে ওইভাবে প্রোডাক্ট আনে বা তাদের প্রোডাক্টটা বেশি প্রচার প্রচারণা করে মানুষের কাছে পৌঁছায় দেয় অর্ডার নেওয়ার জন্য। ওকে, এবার কি কর্মসংস্থান, কাজের বন্দোবস্ত হয়, হ্যাঁ, বিভিন্ন জায়গায়। যেমন ধরো আমার যদি ব্যবসা বড় হয়, হ্যাঁ, বেশি ডেলিভারি ম্যান লাগতে পারে, এরপর হচ্ছে কি দ্রুত প্রোডাক্ট পৌঁছায় দেওয়া লাগতে পারে, বা আমার আরও শাখা খোলা লাগতে পারে, এইভাবে মানুষের কাজের ব্যবস্থা হয়। এগুলো খুব বেশি যে ইম্পর্টেন্ট বিষয়টা এমন না, জানা রাখবে, একটু পড়বা। প্রমোশন কার্য সম্পাদন, মানে প্রচার প্রচারণা হয়। বৈচিত্র্যময় পণ্য সরবরাহ, সেবা দান, এই তো সব বুঝলাই, এখানে জটিল কিছু নাই। আচ্ছা, মধ্যস্থ ব্যবসায়ী কি বা কাকে বলে? তো মধ্যস্থ ব্যবসায়ী মানে তো বুঝতে পারছো, মধ্যস্থ মানে কি, মধ্যে অবস্থিত, মানে কি কাদের মধ্যে, উৎপাদনকারী আর ভোক্তার মাঝে অবস্থানকারীদেরকে মধ্যস্থ ব্যবসায়ী বলতেছি। উৎপাদনকারী এবং ভোক্তা বা শিল্প ব্যবহারকারীদের মধ্যবর্তী স্থানে অবস্থান করে যারা পণ্য বন্টনের সহায়তা করে তাদেরকে মধ্যস্থ ব্যবসায়ী বলে। যেমন কি পাইকার, খুচরা ব্যবসায়ী, দালাল, ফরিয়া, কমিশন এজেন্ট, ডিলার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওকে, এদেরকে আমরা কি বলবো, মধ্যস্থ ব্যবসায়ী। মধ্যস্থ ব্যবসায়ীদের বৈশিষ্ট্য, মধ্যস্থ ব্যবসায়ীদের বৈশিষ্ট্য কি, এরা কি করে, এদের কাজটা কি, মানে বৈশিষ্ট্য মানে এদের কাজটা কি। ওকে, এরা কি করে, বেসিক্যালি এরা পণ্য বন্টন প্রণালীতে অবস্থান করায়, হ্যাঁ, অধিক মূলধন নিয়ে কাজ করে। ভাই একজন ডিলার বা এজেন্টে অনেক টাকা নিয়ে নামতে হয় মাঠে, যেহেতু অনেক দামি হয় এবং অনেক পরিমাণে পণ্য অধিক ক্রয় করে, পণ্য বিভাজন করে, পণ্য ভাগ করে, কোনটা কি ধরনের পণ্য কোথায় লাগবে, সম্পাদিত কাজ করে তারা, ক্রয় বিক্রয়কৃত পণ্যের সংখ্যা দ্বারা নির্ধারণ করে, অধ্যাত্মিক ঝুঁকি নেয় তাদের। ধরো 100টা ফ্রিজ আনলো, পরে আগুন লাগে যদি গোডাউন পুড়ে যায়, তার তো লস। একক প্রতি মুনাফা ওদের বেশি হয়, এরপর উপযোগ সৃষ্টি, কার্যপরিধি বৃদ্ধি পায়, আর এগুলো বেসিক জিনিস, এগুলো খুব বেশি জটিল কিছু না বা বোঝার মতো কিছু না। আর এখান থেকে স্পেসিফিক কোশ্চেন আসবে না, বাট বেসিক নলেজ রাখবা যেন এই রিলেটেড বা এই চ্যাপ্টারের কোনো কোশ্চেন আসলেই যেন পারো আর কি, বুঝছো, বা কিছু পয়েন্ট যেন লিখতে পারো। মধ্যস্থ ব্যবসায়ীদের কার্যাবলী, ভূমিকা বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা যাই বলো সবই একই, হ্যাঁ, যে কোনো একটা বললে এই পয়েন্টগুলো লিখবে। ধরো যদি বলো মধ্যস্থ ব্যবসায়ীদের গুরুত্ব কি লেখো, প্রয়োজনীয়তা কি লেখো, বা কার্যাবলী কি বা ভূমিকা কি লেখো, তাহলে এটা লিখবো। কি করে ভাই এরা, ভাই মূলধন সরবরাহ করে, তথ্য সরবরাহ করে, চাহিদা ও যোগানের সমতা বিধান, মানে এরা চাহিদা কতটুকু এটাও নিরূপণ করে এবং ওই অনুযায়ী যোগানের ব্যবস্থা করে, বিভিন্ন উৎপাদনকারী থেকে পণ্য সংগ্রহ করে, পরে তাদেরকে ডিস্ট্রিবিউট করে। ওকে, এরপর উৎপাদন খরচ কমায়, এরপরে পণ্যের উৎকর্ষতা সাধন হয়, পণ্যটাকে যতটুকু অ্যাট্রাকটিভ করা যায়, ঝুঁকি গ্রহণ করে, পরামর্শ দেয় কিভাবে কোন পণ্য উৎপাদন করা উচিত, বা কাস্টমারকে পরামর্শ দিতে পারে কোন পণ্যটা তার জন্য বেটার হইতে পারে। এরপরে কি পণ্য পরিবহনে সহায়তা করে, তারা নিজস্ব পরিবহনের মাধ্যমে অনেক সময় পণ্য নিয়ে আসতে পারে। গুদামজাতকরণে, পণ্য সংরক্ষণে তারা সহায়তা করে, সময়গত উপযোগ সৃষ্টি করে, এই যে সংরক্ষণ করে এরপরে বিভিন্ন সময় সারা বছর ধরে বিক্রি করে, হ্যাঁ, স্থানগত উপযোগ সৃষ্টি করে। এক জায়গার পণ্য, এই যে বললাম যে ঢাকার ওয়ালটন ফ্রিজ তুমি কুমিল্লায় বসে পাচ্ছ, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা, সব কিছু একটা লিমিটের মধ্যে থাকে, মূল্য স্থিতিশীলতা থাকে। ওকে, মধ্যস্থ ব্যবসায়ীদের প্রকারভেদ। ওকে, এইটা ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এখান থেকে তোমার সিকিউ আসতে পারে। ওকে, এখান থেকে তোমার সিকিউ আসতে পারে, সো এটা একটু দেখবা।
লাইক দেখো মধ্যস্থ ব্যবসায়ীদের প্রকারভেদ। সাধারণত পণ্যের প্রকৃতি, উৎপাদন ক্ষেত্র ও বাজার ব্যবস্থার উপর ভিত্তি করে মধ্যস্থ ব্যবসায়ীদের সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে বণিক মধ্যস্থ ব্যবসায়ী, একটা হচ্ছে প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী, একটা হচ্ছে কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী। এখন এমসিকিউতে আসতে পারে নিচে কারা হচ্ছে বণিক মধ্যস্থ ব্যবসায়ী। বণিক মানে কি? বণিক মানে ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়, খুচরা ব্যবসায়। প্রতিনিধি কারা? বেসিক্যালি প্রতিনিধি হচ্ছে যে বুঝো তো, এরা মানে ওইরকম পণ্য সরাসরি ব্যবসা করে না পণ্য নিয়ে। হ্যাঁ, তো যেমন দালাল, ফরিয়া, নিলামদার, পণ্য প্রাপক, এরা হচ্ছে কি প্রতিনিধি। আর কার্যভিত্তিক হচ্ছে কি ব্যাংক, বিমা, রেলওয়ে, সড়ক পরিবহন সংস্থা, গুদামজাতকরণ ইত্যাদি ইত্যাদি। ওকে, আচ্ছা এখন এগুলো একটু ডিটেলসটা দেখবো। বণিক মধ্যস্থ ব্যবসায়ী কারা? এটা তোমার প্রশ্ন আসতে পারে সৃজনশীলে ক অথবা খতে, যে বণিক মধ্যস্থ ব্যবসায়ী বলতে কাদেরকে বুঝায়। ওকে, দেখেন কি বলতেছে, যে ব্যবসায়ীগণ নিজেদের মূলধন বিনিয়োগের মাধ্যমে নিজ নামে ব্যবসা পরিচালনা করে তাদেরকে আমরা বণিক মধ্যস্থ ব্যবসায়ী বলতেছি। তো দেখো এই ব্যবসায়ীরা কি করবে, তারা টাকা বিনিয়োগ করবে। যেমন এজেন্টের ওখানে দেখছিলাম তারা কি করে না, পণ্যের মালিকানা নেয় না, তারা টাকা বিনিয়োগ করে না। হ্যাঁ, কিন্তু এই যারা বণিক মধ্যস্থ ব্যবসা হবে তারা কি করবে, নিজের মূলধন বিনিয়োগ করবে, নিজ নামে ব্যবসা করবে। এই জাতীয় মধ্যস্থ ব্যবসায়ীগণ পণ্য ক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা গ্রহণ করেন, পণ্য বিক্রয়ের মাধ্যমে কি পণ্যের মূল্য যদি কি হয়, দেখো বিক্রয় করার আগ পর্যন্ত পণ্যের মূল্যের পরিবর্তন হয়, চুরি নষ্ট হয়ে যায় ইত্যাদি বিভিন্ন প্রকার ঝুঁকি থাকে, এগুলো তারাই গ্রহণ করে। ওই কারণ যেহেতু পণ্য কেনার মাধ্যমে তারা মালিকানা পায় গেছে। ওকে, সো এই ব্যবসায়ীদেরকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি পাইকারি আর একটা হচ্ছে খুচরা ব্যবসায়ী। ওকে, আমরা একটু দেখি পাইকারি ব্যবসায়ী কারা। তো বুঝতে পারছো যারা পাইকারি পণ্য কেনা বেচা করে। হ্যাঁ, তো একটু যদি আমরা বইয়ের ডেফিনেশনটা দেখি তুমি বুঝতে পারবা। তো বলছে কি পাইকারি ব্যবসায়ী বা পাইকার হলো এমন ব্যক্তি বা ফার্ম বা প্রতিষ্ঠান যে বা যারা বিভিন্ন উৎস হতে পণ্য সংগ্রহ করে অন্য কোনো পাইকার বা খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রি করে। এরা কখনো চূড়ান্ত ভোক্তাদের নিকট পণ্য বিক্রি করে না। তো পাইকারিদের একটা বৈশিষ্ট্য কি, এরা ভোক্তাদের কাছে সরাসরি পণ্য বিক্রি করে না, এরা অন্যান্য ব্যবসায়ীদের কাছেই বিক্রি করে। এক কথায় পাইকারি ব্যবসায়ী লিপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পাইকারি ব্যবসা বলে। এর ব্যবসায় ভোগ্য পণ্যের বেলায় উৎপাদনকারী ও খুচরা ব্যবসায়ী এবং শিল্প কাঁচামালের বেলায় উৎপাদনকারী ও কারখানা মালিকদের মধ্যে ব্যবসায়িক সংযোগ স্থাপন করে। তারা একসাথে অধিক পরিমাণে মালামাল ক্রয় করে চাহিদা অনুসারে স্বল্প পরিমাণে বিক্রি করে থাকে। সো পাইকারি ব্যবসায়ের বৈশিষ্ট্য আগে বুঝতে পারছো, তারা বেশি পরিমাণে কিনে এবার খুচরা ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী অল্প অল্প করে বিক্রি করে, এবং তারা কখনোই কি সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রি করে না। এবার আসো খুচরা ব্যবসায়ী। খুচরা ব্যবসায়ী কারা ভাই? তোমাকে যদি বলে খুচরা ব্যবসায়ী বলতে কি বুঝো বা কাকে বলে, তো যে সকল ব্যবসায়ীরা কি করে উৎপাদনকারী বা পাইকারি ব্যবসায়ীদের নিকট থেকে পণ্যদ্রব্য ক্রয় করে কি চূড়ান্ত ভোক্তাদের কাছে বিক্রি করে, তাদেরকে আমরা খুচরা ব্যবসায়ী বলি। আরো সহজে যদি বলি আমরা কি বলতে পারি, ভোক্তা বা ব্যবহারকারী যাদের নিকট পণ্য ক্রয় করে তারাই খুচরা ব্যবসায়ী। তো সাধারণত আমরা বলছি কি যে আমার কি হয়, ভোক্তারা আমার কার থেকে পণ্য ক্রয় করে, ভোক্তারা পণ্য ক্রয় করে খুচরা ব্যবসায়ীদের থেকে সরাসরি। এটাকে আমরা শূন্য স্তর বা সরাসরি বন্টন প্রণালী বলে থাকি। ওকে, এরূপ ব্যবসায়ীরা ভোক্তাদের অতি নিকটে অবস্থান করে এবং তাদের ইচ্ছা অনুযায়ী পণ্য সরবরাহ করে থাকে। তো আই গেস খুচরা ব্যবসায়ী ক্লিয়ার। এবার সব প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী ইউজুয়ালি যারা হচ্ছে কি নিজ নামে ব্যবসা করে না বা নিজে টাকা বিনিয়োগ করে না, এই টাইপের। দেখো যে মধ্যস্থ ব্যবসায়ী নিজ নামে ব্যবসায় না করে অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে তাদের ব্যবসায় সাহায্য করেন অথবা তাদের প্রতিনিধি হিসেবে ক্রয় বিক্রয় কার্য সম্পাদন করেন, তাদেরকে প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায় বলে। সো এটা ভেরি ক্লিয়ার যে এরা কি করবে, নিজ নামে ব্যবসা করবে না, অন্য ব্যবসায়ের প্রতিনিধি হিসেবে কাজ করবে। হ্যাঁ, এই জাতীয় মধ্যস্থ ব্যবসায়ীগণ সাধারণত নিজস্ব মূলধনে পণ্য ক্রয় করে না এবং মালিকানাও গ্রহণ করে না। প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ের নিম্নলিখিত ভাগ করা যায়। ভাগগুলা কি কি আমরা একটু দেখি। যে ভাগগুলা হচ্ছে কি, এক দালাল, ফরিয়া। তো দেখো যে সকল মধ্যস্থ ব্যবসায়ী ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ স্থাপনের মাধ্যমে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ে সহায়তা করে তাদেরকে দালাল বলে। তো দালাল বেসিক্যালি কি, দালাল কি করে ভাই, দালাল
মানে হচ্ছে কি সে আসলে ওই কাজের ব্যক্তি না, সে কি করে ক্রেতা এবং বিক্রেতার মাঝে সেতু হিসেবে কাজ করে। ওকে, সে পণ্যটা কেনেও না বেচেও না কিছুই করে না, জাস্ট ইনফরমেশনটাকে কানেক্ট করে দেয়। ওকে, সো সে কি করে এটা পারিশ্রমিক হিসেবে কি পায়, দালালি পায়। হ্যাঁ, ব্রোকারেজ বা ব্রোকারেজ ফি বা দালালি ফি বলা হয়ে থাকে, বা কমিশনও বলা হয়ে থাকে, কমিশন। ওকে, এবার ফরিয়া, উৎপাদক বা পাইকার কর্তৃক যে সকল মধ্যস্থ ব্যবসায় প্রতিনিধি হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়োগপ্রাপ্ত হয় তাদেরকে ফরিয়া বলে। ফরিয়াগণ উৎপাদক বা পাইকারদের জন্য স্থানীয় বাজার হতে পণ্য সংগ্রহ করে উক্ত পণ্য নিজ তত্ত্বাবধানে সংরক্ষণ করেন। কাজে পারিশ্রমিক হিসেবে ফরিয়াগণকে কমিশন দেওয়া হয়। দেখো কি বলতেছে, উৎপাদক বা পাইকার কর্তৃক যে সকল মধ্যস্থ ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে কি নিয়োগপ্রাপ্ত হয় তাদেরকে ফরিয়া বলে। দ্যাট মিনস তারা নিয়োগপ্রাপ্ত ফর্মাল এন্টিটি। ফরিয়াগণ উৎপাদক বা পাইকারদের জন্য কি করে, স্থানীয় বাজার হতে পণ্য সংগ্রহ করে উক্ত পণ্য নিজ তত্ত্বাবধানে সংরক্ষণ করেন। কাজের পারিশ্রমিক হিসেবে তারা কি পায়, কমিশন পায়। নিলামদার, সো নিলামদার তো বুঝছো ওই যে বিভিন্ন বিপিএল বা আইপিএল এ দেখো না খেলোয়াড়দেরকে নিলামে তুলে, এরকম যে কোনো পণ্য বা কেনার ক্ষেত্রে ধরো অনেক মানুষ আছে, সো বললো একটা ভিত্তি মূল্য দিল যে আমি এই ফোনটা বিক্রি করব মিনিমাম প্রাইস 30,000, এখন আপনারা কি কত দিবেন। সো ধরো একজন বললো 30,000, সো 30,001, 30,002, 30, একজন বললো 35,000, কেউ বললো 40,000, কেউ বললো 50, কেউ বললো 1,00,000, এটাই আর কি। ওকে, তো এখানে দেখো যে মধ্যস্থ ব্যবসায়ী গণ উৎপাদক বা বিক্রেতার পণ্য নিলাম ডাকের মাধ্যমে বিক্রয়ের ব্যবস্থা করে তাদেরকে নিলামদার বলে। এরা মালিকের প্রতিনিধি হয়ে কাজ করে। কোনো কোনো সময় পণ্যের মালিক পণ্যের সর্বনিম্ন মূল্য স্থির করে দেয়, আর নিলামদার উক্ত দামের উপর সর্বোচ্চ ডাক প্রদানকারীকে, ওই যে বললাম যে ভিত্তি মূল্যটা হচ্ছে কি প্রাইস সেট করে দেওয়া। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো পণ্য প্রাপক, কনজাইনি। উৎপাদক বা পাইকাররা দূরবর্তী ব্যবসায়ীদের নিকট পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ব্যবসায়ীদের মধ্য থেকে যদি প্রতিনিধি, লাইক ধরো কোনো একটা বাজারে 50-60 জন বা 100 জন ব্যবসায়ী আছে, সো তাদের থেকে কী করলো, একজনকে প্রতিনিধি হিসেবে নিয়োগ করলো। লাইক আমাদের ক্লাসে যেরকম ক্যাপ্টেন হিসেবে নিয়োগ করে না, লাইক আমরাই আমাদের মধ্যেই বাট আমাদের কাজগুলোকে গুছানো বা সুন্দরভাবে পরিচালনা করার জন্য একজন ক্লাস ক্যাপ্টেন নির্ধারণ করা হয়। তো এখানেও এই ব্যবসায়ীদের মধ্যে থেকে একজনকে নিয়োগ দেওয়া হয় বা নির্ধারিত করা হয়, যেটা এরপরে কি করে, বিক্রয়ের জন্য তার নিকট পণ্য পাঠায়। এই জাতীয় ব্যবসায়ী প্রতিনিধিগণে পণ্য প্রাপক নামে পরিচিত। পণ্য প্রাপকগণ পণ্য প্রাপ্তির পর নিজেদের হেফাজতে পণ্য রেখে নগদ মূল্যে বিক্রি করেন। পণ্য প্রাপকগণ পণ্য বিক্রয়ের উপর কমিশন পায়। তাহলে ওই যে প্রোডাক্ট পাঠায় দেয়, এরপরে তারা বিক্রি করে, ওইটা থেকে একটা পার্সেন্টেজ তারা পায়, প্রফিট শেয়ার। আচ্ছা, এবার দেখো ঝুঁকি বাহক প্রতিনিধি। ঝুঁকি বাহক প্রতিনিধি কি, যে সকল পণ্য প্রাপক, মানে একটু আগে প্রাপকের হিসাবটা গেল না, এখন একটু আগে দেখলাম কি পণ্য প্রাপকের কাছে পণ্য পাঠায়, ও বিক্রি করে, এরপর ওখান থেকে সে একটা কমিশন পায়। তো এখানে বলছে পণ্য প্রাপক বাকিতে বিক্রিত পণ্যের অনাদায়ী মূল্যের ঝুঁকি গ্রহণ করে তাদেরকে ঝুঁকি বাহক প্রতিনিধি, মানে কোনো পণ্য যদি বাকিতে বিক্রি করে এবং ওই টাকা দায়টা তার উপর যদি সে নেয়, তাহলে এটাকে ঝুঁকি বাহক প্রাপক বলে। এই জাতীয় প্রতিনিধিগণ পণ্য প্রেরকের নিকট হতে সাধারণ কমিশন ছাড়া অতিরিক্ত কমিশন পায়। ঝুঁকি বাহক প্রতিনিধি প্রদত্ত অতিরিক্ত কমিশনকে ঝুঁকি বহন কমিশন বলে, মানে সে যে রিস্ক নিতেছে এটার জন্য সে একটা এক্সট্রা ফি পায় অন্যদের থেকে। সাধারণ প্রাপক থেকে হচ্ছে ঝুঁকি বাহক প্রাপকের একটু ফিটা বেশি থাকে। কমিশন এজেন্ট, যে মধ্যস্থ ব্যবসায়ীগণ ক্রেতা বা বিক্রেতার পক্ষ উভয়ের পক্ষ হয়ে কাজ করে কমিশনের বিনিময়ে, তাদেরকে আমরা কি বলি, কমিশন এজেন্ট বলি। দ্যাট মিনস সেই কমিশনের বিনিময়ে ক্রেতা বিক্রেতা দুজনের পক্ষ হয়ে কাজ করতে পারে। ওই যে কি বলে না, কি সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। তো বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, কমিশন এজেন্টগণ কমিশনের বিনিময়ে নিয়োগকর্তার পক্ষে পণ্য ক্রয় বিক্রয় করে। সাধারণত আন্তর্জাতিক বাণিজ্যে নিয়োজিত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে কমিশন এজেন্ট নিয়োগ করতে দেখা যায়। লাইক আন্তর্জাতিক বাণিজ্যে মানে লবিস্ট আমরা যেটাকে বলি, হ্যাঁ এই টাইপের আর কি, যে নেগোসিয়েশন করার জন্য আমার বাইং হাউসগুলো যেরকম করে, বায়ার রাখে, যে নেগোশিয়েট করে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে। ওকে, এবার সব ভ্রাম্যমাণ প্রতিনিধি। উৎপাদক ও পাইকারি ব্যবসায়গণ কর্তৃক নিয়োজিত
হয়ে যে প্রতিনিধি বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে নিয়োগ তার পক্ষে পণ্য অর্ডার সংগ্রহ করেন তাদেরকে ভ্রাম্যমাণ প্রতিনিধি বলে। মানে কি, এরা ঘুরে ঘুরে কি করবে, হ্যাঁ আমরা যেটাকে কি বলি আর বলি না, সেলস রিপ্রেজেন্টেটিভ, অনেকটা এরকম যে এরা ঘুরে ঘুরে কি করবে, যে অর্ডার নেবে দোকানে গিয়া। ওই যে দেখো না তোমাদের এলাকার বাজারে এই সকালবেলা আসে একটা খাতা নিয়ে, যে মামা আপনার কি লাগবে, ধরো অল টাইমের যে প্রতিনিধি সে বলে ভাই অল টাইমের কি দিব, কেক দিব, বিস্কিট দিব, হ্যাঁ হ্যান দিব, ত্যান দিব, অনেক কিছু ঘুরে 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 এরকম লিস্ট করে। তো ওইটা হচ্ছে কি এই ভ্রাম্যমাণ প্রতিনিধি। সো এটাই বলছে যে উৎপাদক পাইকারি ব্যবসায় কর্তৃক নিয়োজিত হয়ে যে প্রতিদিন বিভিন্ন এরিয়া ঘুরে ঘুরে আমার কি করে পণ্য অর্ডার নেয় তাদেরকে আমরা ভ্রাম্যমাণ প্রতিনিধি বলি। ভ্রাম্যমাণ প্রতিনিধিগণ তাদের বেতন ছাড়াও অনেক ক্ষেত্রে অর্ডার সংগ্রহের উপর একটা কমিশন পায়, এটা স্বাভাবিক। রপ্তানিকার যে নিয়োজিত প্রতিনিধি, এটা তো বুঝতে পারতেছো যে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে যে মধ্যস্থ ব্যবসায়ীগণ নিয়োগকর্তার পণ্য গ্রহণ, সরবরাহ বা রপ্তানি সংক্রান্ত অন্যান্য কাজ সম্পাদনের জন্য নিযুক্ত হয় তাদেরকে রপ্তানি কার্যে নিয়োজিত প্রতিনিধি বলে। ওকে, কমিশনের বিনিময়ে তারা দায়িত্ব পালন করে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এই জাতীয় মধ্যস্থ ব্যবসায়ীদেরকে দেখা যায়। এটা তো সিম্পল জিনিস, এটা রিড আউট করলে হবে। সো এই প্রকারভেদগুলো আমাদের জানা ইম্পর্টেন্ট, যে কোনটা কিসের বৈশিষ্ট্য। ওকে, এবারে পণ্য খালাস প্রতিনিধি। পণ্য খালাস প্রতিনিধিটা কি ভাই, বেসিক্যালি হচ্ছে যে ওই যে আন্তর্জাতিক বাণিজ্যে যখন পণ্য আমদানি করা হয়, এরপর আমদানি করলে কি করা হয়, আমার ওই যে ডক যেটা আর কি কি বলে বন্দর, তো বন্দরের পণ্যটা যা আছে নামানো লাগে না, নামায়া হচ্ছে ফর্মালিটিস মেনটেন করে ছুটায় না লাগে না, এটাই হচ্ছে পণ্য খালাস। তো আমদানিকৃত পণ্য দ্রব্য বন্দর হতে খালাস করার জন্য যদি আমদানিকারক কর্তৃক কোনো প্রতিনিধি নিয়োগ দেওয়া হয় তাকে আমরা পণ্য খালাস প্রতিনিধি বলি। তারাও কমিশন পায়। হ্যাঁ, পণ্য বন্টনকারী বা ডিস্ট্রিবিউটর যে মধ্যস্থ ব্যবসায়ীদের মাধ্যমে উৎপাদক তাদের উৎপাদিত পণ্য খুচরা বিক্রেতার নিকট সরবরাহ করে তাদেরকে ডিস্ট্রিবিউটর বলা হয়। তাহলে ডিস্ট্রিবিউটররা কি করে, খুচরা ব্যবসায়ীদের নিকট পণ্য দেয়, ডিস্ট্রিবিউটরগণ বাট্টার বিনিময়ে পণ্য কিনে, লাইক বুঝতে পারছো তো, যে ডিসকাউন্টে প্রোডাক্ট পায়, তাদের গুদামে পণ্য সংগ্রহ করে এবং সরবরাহ করে। সাধারণত পণ্যদ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে পাইকারি ব্যবসায়ীদের তুলনায় ডিস্ট্রিবিউটরগণ অধিক যত্নবান হয়ে থাকেন। তাই নতুন শিল্প প্রতিষ্ঠানের পক্ষে ডিস্ট্রিবিউটরদের সাহায্য পণ্য বন্টন করা সুবিধাজনক। মানে পাইকারি ব্যবসায়ীদের থেকে ডিস্ট্রিবিউটররা তারা পণ্যটা নেয়, মানে একটা ফর্মাল দায়িত্ব তাদের থাকে যে এটা সেল করলে আমি একটা ইনকাম পাবো, এই জন্য আর কি। তো এরা একটু বেশি যত্নবান হয় এবং তাদের নিয়োজিত প্রতিনিধি থাকে। ওকে, এবার আসো সরকারি প্রতিষ্ঠান। পণ্য আমদানি রপ্তানি হতে আরম্ভ করে সকল পণ্য কি ক্রয় বিক্রয় আজকাল বহু সরকারি প্রতিষ্ঠান মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে কাজ করে, যেমন বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি। ওকে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়, ওকে, এটা একটা লাস্ট পার্ট। কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসায়ী কি, যে মধ্যস্থ ব্যবসায়ীগণ পণ্যের মালিকানা সংক্রান্ত ঝুঁকি গ্রহণ করেন না, কি ভাই করেন না, কিন্তু নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে পণ্য বন্টনের সাথে জড়িত কার্যক্রম বিভিন্ন কাজ টাজ করে, তাদেরকে আমরা কার্যভিত্তিক মধ্যস্থ ব্যবসা বলি। যেমন পণ্য পরিবহন, আর্থিক সহায়তা দান, পণ্য সংরক্ষণ ইত্যাদি কাজের সহায়তা যেটা করা। যেমন ধরো কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানগুলো, এরা কি আমার ব্যবসায়ের অংশ না, কিন্তু আমার পণ্য আমি স্ট্রিট ফাস্ট সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠাই, এরা কি আমার সহায়ক বা কাজে সহায়তা দানকারী প্রতিষ্ঠান, এটা বলছে। বা আমাকে বিভিন্ন লোন দিয়ে হেল্প করে, এই ধরনের প্রতিষ্ঠান, যেমন রেলওয়ে, সড়ক পরিবহন ইত্যাদি ইত্যাদি। ওকে, কৃষি পণ্যের বন্টন প্রণালীটা কি হবে, এতক্ষণ ভোগ্য পণ্য শিল্প পণ্য দেখলে, এবার কৃষি পণ্য। কৃষি পণ্যকে যে সকল পণ্য কৃষিক্ষেত্র হতে সংগ্রহ করা হয় সেগুলোকে আমরা কৃষি পণ্য বলি। কৃষিক্ষেত্র বলতে যেমন কৃষি খামার, নদ নদী, সমুদ্র, বনভূমি, মানে প্রাকৃতিক যা কিছু প্রকৃতি থেকে আমরা যা পাই আর কি, হ্যাঁ, খনি ইত্যাদি, এই আর কি। এই সকল ক্ষেত্র হতে সংগ্রহিত অথবা উৎপাদিত পণ্য হলো কৃষি পণ্য। কৃষি পণ্য সরাসরি ভোগের জন্য ব্যবহৃত হতে পারে, আবার শিল্প পণ্যের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন যে কোনো ফলমূল আমরা সরাসরি ভোগ করতে পারি, আবার কেউ জুস ব্যবহার করার জন্য, ধরো আম, আমার নিজের গাছের আম আমি খাইয়া ফেলতে পারি বা বাজার থেকে কিনতে পারি খাওয়ার জন্য, আবার কেউ কি আম কিনা নিয়ে যেতে পারে অনেক আম কি করার জন্য, জুস বানানোর জন্য। তো এটা ব্যবসায়ী এই কৃষিপণ্য কাঁচামাল ব্যবসায়ী কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে, ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার হইতে পারে। কৃষিপণ্য বন্টন প্রণালীটা কি হবে, তো এটা যদি একটু দেখি, মানে এই চ্যাপ্টারটা খুব বেশি যে মানে এগুলা অতটাও ইম্পর্টেন্ট না, জাস্ট উপরে যেখানে বলছিলাম যে ইম্পর্টেন্ট ওগুলো একটু ভালোভাবে দেখবা।
উৎপাদিত কৃষি পণ্য প্রকৃত ভোগকারী বা শিল্প ব্যবহারকারীর নিকট প্রেরণ প্রক্রিয়ার যে সকল মধ্যস্থ ব্যবসায়ী জড়িত তাদের সমন্বয়ের যে পথ পরিক্রমার সৃষ্টি হয় তাকে কৃষি পণ্যের বন্টন প্রণয় বলে। কৃষকের কৃষি ক্ষেত্র থেকে কৃষি পণ্যের বন্টন শুরু হয়, ওকে, তাহলে তা কি হবে, সরাসরি ভোক্তার নিকট চলে যেতে পারে। দ্যাট মিনস যখন ভোক্তাদের কাছে সরাসরি পণ্যটা যায় তখন এটাকে শূন্য স্তর। আবার কি হইতে পারে, মধ্যস্থ ব্যবসায়ীও থাকতে পারে। লাইক ধরো এই কৃষি পণ্য যে উৎপাদন করছে, ধরো কি করছে, আলু উৎপাদন করছে, এখন আলু উৎপাদন করে যে উৎপাদনকারী, হ্যাঁ, কৃষক, সে যদি সরাসরি তার এলাকার মার্কেটে সে নিজে নিয়ে বিক্রি করে তাহলে এটা সরাসরি। আবার সে যদি কি করে, ধরো অন্য কোনো ব্যবসায়ের মাধ্যমে কারণ বাজার পাঠায় দেয়, তাহলে কি এটা মধ্যস্থ ব্যবসায়ীর ব্যবহার হইলো। এটা আর কি বেসিক জিনিস। এটাই বলছে যে এতে উৎপাদক ও ভোক্তার মধ্যে মধ্যস্থ ব্যবসায়ী উপস্থিতি তেমন একটা লক্ষ্য করা যায় না যদি সরাসরি বিক্রি হয়। আবার কখনো কখনো কৃষকের নিকট হতে স্থানীয় খুচরা ব্যবসায়ীর হাতেও ভোক্তাদের নিকট যায়, মানে আগে খুচরা ব্যবসায়ী এরপরে অন্যান্য ব্যবসায়ীদের কাছে যায়। আবার কখনো কখনো এটা বড় হয়ে থাকে, যেমন যদি কারণ বাজারে আসে, দ্যাট মিনস বড় আড়তদারদের মাধ্যমে আসবে, ফরিয়ার মাধ্যমে আসবে, এই আর কি। আর যদি কৃষি পণ্যটা যদি শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় তাহলে পণ্য বন্টন প্রক্রিয়াটি অত্যন্ত ব্যাপক আকার ধারণ করে, আর কি। এগুলো বেসিক জিনিস, খুব বেশি অতটা ইম্পর্টেন্ট না। কৃষি পণ্যের বন্টন প্রণালী দেখা হলো কি, উৎপাদক থেকে ভোক্তার কাছে যাইতে পারে, উৎপাদনকারী, খুচরা বিক্রেতা, ভোক্তা, মানে সেম টু সেম আর কি। বাকি যা দেখছো তাই একই ধরনের ব্যাখ্যা। উৎপাদনকারী, পাইকার, খুচরা বিক্রেতা, ভোক্তা, উৎপাদনকারী, ডিলার, খুচরা বিক্রেতা, ভোক্তা, জাস্ট সিম্পল জিনিস। এখানে জটিল বা পেঁচানোর প্রশ্ন কিছু নাই আসলে এখান থেকে, বুঝছো। এবারে দেখো বাংলাদেশের কৃষি পণ্যের সমস্যা কি, কৃষি পণ্য বিপণনের সমস্যা ও সমাধান। দেখো যাহাই সমস্যা তাহাই সমাধান। কিভাবে, লাইক যেটা সমস্যা এটা সমাধান করাটাই হচ্ছে কি সমাধান। যেমন অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা সমস্যা, এটা সমাধান করতে হবে। সংরক্ষণের অভাব, দ্যাট মিনস সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে। অসংগঠিত, দ্যাট মিনস সংগঠিত করতে হবে। মান নির্ধারণের সমস্যা, সুন্দরভাবে মান নির্ধারণ করতে হবে। ভেজাল মিশ্রণের প্রবণতা, ভেজাল মুক্ত করতে হবে। বাজার তথ্যের অভাব, তথ্য সঠিকভাবে যেন পাইতে পারে ব্যবস্থা করতে হবে। মধ্যস্থ ব্যবসায়ীদের আধিক্য, মধ্যস্থ ব্যবসায়ীদের পাওয়ার কমাইতে হবে। হ্যাঁ, মূলধনের অভাব, মূলধনের ব্যবস্থা, সহজে ঋণের ব্যবস্থা করতে হবে। চাহিদা পূর্বায়নের অভাব, তো কি করতে হবে, চাহিদা পূর্বে থেকেই অনুমান করার ব্যবস্থা করতে হবে। অস্থিতিশীল দ্রব্যমূল্য, স্থিতিশীল দ্রব্যমূল্য করতে হবে। এটাই সমাধান, যাহাই সমস্যা তাহাই সমাধান। ওকে, তো দুইটা একসাথে পাওয়া গেল, এই আর কি বেসিক জিনিস। তো এখানে তোমাদের আর তেমন কিছু নাই, ভয় পাওয়ার মতো কোনো কারণ নাই। তো সবাই ভালোভাবে এই চ্যাপ্টারটা একটু দেখবা। হ্যাঁ, শুরুর দিকের জিনিসগুলো যেগুলো বলছে ওগুলোই ইম্পর্টেন্ট, শেষের দিকে তেমন খুব বেশি একটু ইম্পর্টেন্ট কিছু নাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে। এটা